দুপুরের রৌদ্র তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। আকাশে একরাশ স্নিগ্ধ আলো ছড়িয়ে আছে। খাওয়ার টেবিলে বসে চিত্রা ধীরে ধীরে ভাত মাখছে। ফারাজ সামনে বসে আছে, কিন্তু তার চোখ যেন সারাক্ষণ চিত্রার দিকে। চিত্রা, এত দ্রুত খেও না, ধীরে খাও। বজ্র বলেছিল না, তাড়াহুড়ো করা যাবে না। চিত্রা মৃদু হেসে তাকায়। আমি তো ধীরেই খাচ্ছি, আপনি এমনভাবে বলছেন যেন আমি যুদ্ধ করছি। পাশ থেকে বজ্র বলল, আজকাল আমি কিছু না বললেও আমার উপর দোষ চাপায় একজন মানুষ। এসব কিন্তু ছোটলোকি কারবার। ফারাজ তার দিকে আর চোখে একবার তাকিয়ে চিত্রাকে গম্ভীর মুখে বলল, যুদ্ধই তো। খাওয়া শেষ হলে ফারাজ নিজেই গ্লাসে পানি ঢেলে তার দিকে বাড়িয়ে দেয়। এটা খাও, তারপর একটু বিশ্রাম নাও, তারপর আমরা বের হব। চিত্রা হেসে বলে, আমি কি এতটাই দুর্বল হয়ে গেছি? ফারাজ নরম স্বরে উত্তর দেয়, দুর্বল না, আগের থেকেও অধিক মূল্যবান। চিত্রা তাকিয়ে রইল তার দিকে। ফারাজ আবার বলল, ভাঙা জিনিসকে মানুষ ফেলে দেয়, কিন্তু যেগুলো আবার জোড়া লাগে সেগুলোকে মানুষ যত্ন করে রাখে, কারণ তখন সে জানে হারানোর ভয়টা কেমন। বজ্র তখন মুচকি হেসে বলল, আহা, দুপুরের ভাতের সাথে দর্শনও পরিবেশন হচ্ছে দেখছি। ফারাজ শান্ত স্বরে উত্তর দিল, দর্শন না বজ্র, এটা খুব সাধারণ কথা। ওর মতো হাতুড়ির ঠুমাস ছোট লোক ওইসব বুঝবে না। শোন, যাকে মানুষ সত্যি যত্ন করে তার জন্য নিয়ম বানায়, সময় থামায় আর নিজের স্বভাবও বদলে ফেলে। চিত্রা ধীরে ধীরে পানি খেল। ফারাজ আবার বলল, জানো চিত্রা, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন থাকে নিজের মতো, আরেকজন থাকে অন্য কারো জন্য। দ্বিতীয় মানুষগুলোই পৃথিবীকে একটু সহনীয় করে রাখে। চিত্রা মৃদু স্বরে বলল, আর আপনি কোন দলে? ফারাজ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শান্তভাবে বলল, আমি চেষ্টা করছি দ্বিতীয় দলে নাম লেখাতে। দুপুরের আলো তখন আরও কোমল হয়ে এসেছে। জানালার পাশে রাখা মানি প্ল্যান্টের পাতায় রোদ পড়ে সবুজ ছায়া তৈরি করেছে ঘরে। খাওয়া দাওয়া শেষ। চিত্রার খাবার খাওয়া সবে শেষ হয়েছে। চিত্রা হাত ধুতে উঠতেই ফারাজ দ্রুত এগিয়ে এসে তোয়ালেটা এগিয়ে দিল। ধীরে, মেঝেটা ভেজা। চিত্রা অবাক হয়ে হেসে বলল, আপনি কি সবসময় এত সতর্ক থাকেন, নাকি শুধু আজকে? ফারাজ শান্তভাবে উত্তর দিল, মানুষ তখনই সতর্ক হয় যখন কিছু হারানোর ভয় জন্মায়। চিত্রা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। পিয়াস পাশ থেকে হালকা গলায় বলল, আচ্ছা ফারাজ, এত যত্ন করলে মানুষ অভ্যস্ত হয়ে যায় কিন্তু। ফারাজ হেসে বলল, যত্নে অভ্যস্ত হওয়া দোষের না, অবহেলায় অভ্যস্ত হয়ে যাওয়া ওটাই আসল দুঃখ। চিত্রা চুপচাপ দাঁড়িয়ে শুনছে। ফারাজ চেয়ারটা একটু সরিয়ে দিল যাতে চিত্রা সহজেই বসতে পারে। তারপর নরম স্বরে বলল, খারাপ লাগছে? চিত্রা মাথা নাড়ল, না, তেমন না। ফারাজ ধীরে বলল, মানুষ অনেক সময় ক্লান্তি টের পায় না। বজ্র এবার হাসল, তুমি তো দেখি মানুষের মনের ডাক্তার হয়ে গেছো। ফারাজ মৃদু হেসে বলল, না, ডাক্তার না, কিছু মানুষকে শুধু মন দিয়ে দেখলেই বোঝা যায়। চিত্রা জিজ্ঞেস করল, আমাকে কি খুব বোঝা যায়? ফারাজ কয়েক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, তোমাকে বোঝা যায় না, তোমাকে অনুভব করতে হয়। বজ্র তখন মজা করে বলল, এইসব কথা শুনতে শুনতে আমারই কবি হয়ে যেতে ইচ্ছে করছে। ফারাজ মৃদু হেসে উত্তর দিল, কবিতা তো মানুষ তখনই লেখে বজ্র, যখন তার কাছে কেউ খুব প্রিয় হয়ে ওঠে। চিত্রা ধীরে ধীরে জানালার বাইরে তাকালো। দূরের রোদ নরম হয়ে আসছে। ফারাজ আবার শান্ত কণ্ঠে বলল, জানো চিত্রা,
পৃথিবীতে সব সম্পর্ক শব্দে হয় না, কিছু সম্পর্ক তৈরি হয় শুধু যত্নের ভেতর দিয়ে। চিত্রা তাকালো তার দিকে। ফারাজ হেসে বলল, বাগানে যাবে? সে মাথা নেড়ে সম্মতি দিল। বজ্র চেয়ার ঠেলে উঠে হেসে বলল, আমি কিন্তু এই হাঁটাহাঁটির নাটকে যাচ্ছি না, তোমরা যাও, আমি শান্তিতে চা খাই। ফারাজ মুচকি হেসে বলল, সব জায়গায় দর্শক থাকা জরুরি না বজ্র। বজ্র চুপসে গেল, মুখ বাঁকিয়ে বলল, বউ আমারও আছে বেটা, তুই আমার বোন নিয়ে যাচ্ছিস না, আমি তোরটা নিয়ে যাব। বাগানের পথে হাঁটতে হাঁটতে চিত্রা চারদিকে তাকালো। শিউলি গাছের নিচে সাদা ফুল পড়ে আছে। দূরে পুকুরের পানি রোদের আলোয় চিকচিক করছে। ফারাজ ধীর পায়ে হাঁটছে, যেন চিত্রার গতির সাথে তাল মিলিয়ে। ক্লান্ত লাগছে? সে নরম স্বরে জিজ্ঞেস করল। চিত্রা মাথা নেড়ে বলল, না, বরং ভালো লাগছে। ফারাজ হালকা হাসল। প্রকৃতির একটা অদ্ভুত ক্ষমতা আছে, মানুষের ভেতরের ক্লান্তিটা সে চুপচাপ টেনে নেয়। পুকুর পাড়ে একটা পুরনো কাঠের বেঞ্চ, দুজন গিয়ে সেখানে বসে পড়ল। পুকুরের পানি স্থির, মাঝে মাঝে হালকা বাতাসে ঢেউ উঠছে। চিত্রা পানির দিকে তাকিয়ে বলল, পুকুরের পানি সবসময় এত শান্ত কেন? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কারণ সে গভীর, যা যত গভীর তার শব্দ তত কম। শুনছেন? এই দুনিয়ার মানুষের তো কত আবেগ, আপনার কাছে এই আবেগ মানে কি? আবেগ মানে তুমি, কারণ তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভেতরে যে অস্থিরতা তৈরি হয় তার কোনো যুক্তি নেই, তবুও সেটা সত্যি। চিত্রা একটু অপ্রস্তুত হয়ে হাসল। তাহলে প্রাপ্তি? ফারাজ পুকুরের দিকে তাকিয়ে আবার বলল, দুজন থেকে তিনজন হতে পারা, তার চেয়ে বড় প্রাপ্তি তোমায় অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়া। চিত্রা মৃদু স্বরে বলল, তাহলে ভয়? ফারাজ এবার সরাসরি তার দিকে তাকালো। ভয় মানে তোমাকে হারানো। আমার জীবনে তুমি হারানোর চেয়ে বড় ভয় আর দুটো নেই। তোমাকে যখন কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তখন উপলব্ধি করতে পারলাম আমি ফারাজ এলাহি কতখানি ভীতু। একটা মানুষকে ভয় কতখানি কাবু করতে পারে। আমি অমন ভয় আর পেতে চাই না বিবিজান। অমন ভয় কোনো স্বামীর জীবনে না আসুক। চিত্রা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ফারাজের হাত ধরে কাঁধে মাথা ঠেকিয়ে দৃষ্টি নিক্ষেপ করল বাঁশবাগানের ডালে বসে থাকা মাছরাঙাটির দিকে। বিকেলের দিকে চিত্রা আর ফারাজ বের হলো। গাড়ির দরজা খুলে ফারাজ আগে চিত্রাকে বসতে দেয়, তারপর সিট বেল্ট লাগিয়ে দেয় নিজের হাতে। আরাম লাগছে তো? হ্যাঁ, ঠিক আছি। গাড়ি ধীরে ধীরে রাস্তায় এগিয়ে যায়। ফারাজ আজ অদ্ভুতভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে, যেন সামান্য ঝাঁকুনিও চিত্রার কাছে পৌঁছাতে না পারে। মাঝে মাঝে সে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কোনো অস্বস্তি হচ্ছে? চিত্রা একটু বিরক্ত সেজে বলে, আপনি যদি প্রতি 5 মিনিটের মধ্যে আর একবারও এই কথা জিজ্ঞেস করেন, তাহলে এবার অবশ্যই অস্বস্তি হবে। ফারাজ হালকা হাসে, ঠিক আছে, আর জিজ্ঞেস করব না, কিন্তু তুমি নিজে বলবে। চিত্রা জানালার বাইরে তাকিয়ে বলে, জানেন ফারাজ, মাঝে মাঝে মনে হয় আমি একা নই, কেউ যেন আমার সাথে হাঁটছে। ফারাজের কণ্ঠ নরম হয়ে যায়, সে তো আছি, আমাদের ছোট্ট অতিথি। গাড়ি তখন ধীরে ধীরে শহরের ভিড় পেরিয়ে তুলনামূলক শান্ত এক রাস্তায় ঢুকেছে। বিকেলের আলো জানালার কাছে এসে পড়ছে। চিত্রা পাশের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। বাতাসে তার চুলের কিছু আলগা গোছা উঠছে। কিছুক্ষণ নীরবতার পর সে হঠাৎ বলল, একটা প্রশ্ন করব? ফারাজ হালকা হাসল, হাজারটা করুন ম্যাডাম। চিত্রার পা দুটো এখনো ফারাজের উরুর উপরে, সে তাতে একটু পরপর চুমু খাচ্ছে।
এক হাতে ড্রাইভ করে অন্য হাতে হাত বুলিয়ে দিচ্ছে। চিত্রা একটু ভেবে বলল, আপনার কাছে জিত মানে কি? ফারাজ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমার কাছে জিত মানে কেবলই তুমি, চিত্রাঙ্গনাকে নিজের করে পাওয়া। সারা জীবনের জন্য নিজের করার চেয়ে বড় জিত ফারাজ এলাহির জীবনে দুটো নেই। সে একটু থামল। কিন্তু একটা কথা আছে। চিত্রা তাকালো। সব জিত ভালো না। কিছু জিত মানুষকে ভাঙে আর কিছু জিত মানুষকে বাঁচিয়ে রাখে। চিত্রা মৃদু হেসে বলল, আপনার জিত কোনটা? ফারাজ এগিয়ে এসে চিত্রার কপালে চুমু খেয়ে বলল, তোমাকে সুখে রাখা। চিত্রা কিছুই বলল না, শুধু ঠোঁটের তির্যক হাসি ফুটে উঠল। গাড়ি তখন গাছ ঘেরা সরু রাস্তা ধরে এগোচ্ছে। কিছুক্ষণ পর চিত্রা আবার বলল, আচ্ছা, এবার বলুন, আপনার কাছে ভালোবাসা মানে কি? ফারাজ গভীর শ্বাস নিল। ভালোবাসা বলতে আমি তোমায় বুঝি। তুমি কাঁদলে এই বুকে ব্যথা করে। তুমি হাসলে অজান্তেই মন হেসে ওঠে। তোমার কষ্ট দেখলে ঠিক থাকতে পারি না। এটা কি ভালোবাসা নয়? চিত্রা চুপ করে শুনছে। ফারাজ বলল, মুখে হাজারবার না বলেও কাজে ভালোবাসা ফুটিয়ে তোলাকে আমি ফারাজ ভালোবাসার যুক্তিতে রাখি। চিত্রা ধীরে বলল, আপনি খুব দার্শনিক হয়ে গেছেন। ফারাজ হাসল। না, শুধু তোমায় ভালোবাসতে গিয়ে নতুন কিছু শিখেছি। গাড়ির ভেতর আবার কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। বাইরে আকাশে মেঘ জমেছে হালকা। চিত্রা আবার বলল, আর একটা প্রশ্ন করো, আপনার কাছে হাহাকার মানে কি? এইবার ফারাজের মুখের হাসিটা একটু ফিকে হয়ে গেল। সে ধীরে বলল, হাহাকার মানে এমন একটা শূন্যতা যেটা মানুষের ভেতরে শব্দ না করেও চিৎকার করে। চিত্রা তাকিয়ে রইল। যেদিন তালুকদার বাড়িতে আমার সত্য তোমায় জানালাম, তুমি মুখ ঘুরিয়ে বললে আমায় ঘৃণা করো। সেদিন তোমাকে পাওয়ার জন্য খোদার আসমানের দিকে তাকিয়ে যেই ফরিয়াদ করেছিলাম, যেই শব্দহীন চিৎকার করেছিলাম, হাহাকার বলতে আমি কেবল তাই বুঝি। চিত্রা নিঃশব্দে তার হাতের উপর হাত রাখল। গাড়ির ভেতর হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর চিত্রা আবার বলল, তাহলে দুঃখ? ফারাজ এইবার খুব দ্রুত উত্তর দিল না। রাস্তার দিকে তাকিয়েই বলল, দুঃখ? দুঃখ সব সময় খারাপ কিছু না। চিত্রা অবাক হলো। মানে? ফারাজ বলল, যে মানুষ কখনো দুঃখ পায়নি সে আসলে সুখের দামও বোঝে না। মায়ের মৃত্যুতে যেই দুঃখ পেয়েছিলাম, সেই দুঃখ না পেলে তুমি নামক সুখ পেতাম না। তাই আমি দুঃখকে বড্ড ভালোবাসি বিবিজান। তবে কিছু দুঃখেও দুঃখ আছে। এই যেমন তোমার আগে মরতে না পারলে আমার পুরো জীবনটা একটা দুঃখে বদলে যাবে। তাই বলছি, দুঃখ বলতে আমি তোমার আগে দুনিয়া ছাড়তে না পারাকে বুঝি। ভাবো চিত্রা, খোদা আমার প্রতি কতখানি নারাজ হলে আমায় এত বড় শাস্তি দেবেন। খোদার সব শাস্তি মাথা পেতে নিতে রাজি, কিন্তু তোমার খাটিয়া নিজের কাঁধে তোলার মতো এত কঠোর শাস্তি নিতে আমি ফারাজ এলাহি অন্তত পারব না কোনো দিন। চিত্রা মৃদুস্বরে বলল, তাহলে সুখ? এইবার ফারাজ একটু হাসল। গাড়ি তখন একটা দীর্ঘ রাস্তা ধরে এগোচ্ছে। দুই পাশে গাছের সারি। সে বলল, এই যে এই মুহূর্তটা, তোমার সাথে কাটানো এমন প্রতিটা প্রহর আমার জন্য সুখের। তুমি আমার প্রিয় সুখ। সুখের অপর নাম তুমি। এক থেকে দুজন, দুজন থেকে তিনজন। এটা কি সুখ নয় বিবিজান? আমার কাছে সুখ মানে তো এই অনুভূতিগুলোই। চিত্রা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, আপনি জানেন? কি? চিত্রা মৃদু হেসে বলল, আপনি যখন এমন কথা বলেন তখন মনে হয় পৃথিবীটা খুব একটা কঠিন নয়। কেবল তাকে সহজ করে দেওয়ার মতো একজন আপনি থাকলেই যথেষ্ট। আচ্ছা,
একটা শেষ প্রশ্ন করি। ফারাজ নরম গলায় বলল, করো। আপনার আর আমার মধ্যে যখন একটা বিরোধের লম্বা শক্ত প্রাচীর তৈরি হলো, তখনই ফারাজ এলাহিটা কোথায় ছিল? ফারাজ এবার গাড়ি থামিয়ে দিল। চিত্রার দিকে একবার তাকিয়ে ঝুঁকে এগিয়ে এলো। আস্তে করে তার কানের কাছে আলতো করে চুল সরিয়ে মুখটা এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, তুমি যখন শাসক ছিলে নিষিদ্ধ রাজনীতি জুড়ে, আমি ছিলাম বিরোধী দলে একলা একা দূরে। হাসপাতালে এসেছে চিত্ররাজ, চারপাশে জীবাণুনাশকের গন্ধ। ফারাজ রিসিপশনে গিয়ে নাম লিখিয়ে আসে। তারপরে সে চিত্রার পাশে বসে। আর একটু অপেক্ষা করো, তারপর ডাকবে। চিত্রা হালকা ক্লান্ত হয়ে মাথা চেয়ারের পেছনে ঠেকায়। ফারাজ সঙ্গে সঙ্গে তার হাত ধরে। ক্লান্ত লাগছে? না, শুধু একটু ভারী লাগছে। ফারাজ তার ব্যাগ থেকে পানির বোতল বের করে দেয়। একটু পানি খাও। হঠাৎ নার্স এসে ডাক দেয়, মিসেস চিত্রা। ফারাজ সাথে সাথে উঠে দাঁড়ায়। চলো। ডাক্তারের কক্ষে আগে চিত্রা প্রবেশ করে। ফারাজ তাকে চেয়ার টেনে বসিয়ে নিজেও পাশে বসল। ডাক্তারের কক্ষটা ছিমছাম। টেবিলের উপর মাঝবয়সী এক নারী ডাক্তার বসে আছেন। ডাক্তার হাসি মুখে বলেন, 3 মাস চলছে তো? চিত্রা মাথা নাড়ে। ডাক্তার কিছু প্রশ্ন করেন, কিছু পরীক্ষা করেন। ফারাজ পুরো সময়টা মনোযোগ দিয়ে শুনছে। ও কি ঠিকমতো খাচ্ছে? ফারাজ জিজ্ঞেস করে। ডাক্তার হেসে বলেন, আপনি বেশ চিন্তিত মনে হচ্ছে। ফারাজ একটু লজ্জা পেয়ে বলল, প্রথমবার তো, তাই। ডাক্তার রিপোর্ট দেখে বলেন, সব কিছুই ভালো আছে, বাচ্চার গ্রোথও ঠিক আছে। চিত্রা নিঃশ্বাস ফেলে স্বস্তি পায়। ফারাজের মুখে যেন আলো ফুটে ওঠে। সত্যি কোনো সমস্যা নেই? না, শুধু নিয়মিত খাবার আর বিশ্রাম দরকার। কেবিন থেকে বের হয়ে গাড়ির সামনে এসে ফারাজ বলল, দেখেছ তো ডাক্তার কি বলেছে? পাই টু পাই সব মেনটেন করতে হবে। শোনো, এখন থেকে একটা কাজেও তুমি হাত দেবে না। দেই কোথায়? যা দাও তাও বন্ধ। দরকার হলে আমি ফারাজ তোমার প্রতিটা কাজের জন্য মানুষ রাখব, আর আমার অনুমতি ছাড়া কিছুই করবে না। কারণ তুমি পাকনামি করে সব বাজে জিনিসগুলোই করো। এই শোনো, বাড়িতে একটা লিফট লাগিয়ে দেব, যাতে দোতলা থেকে তোমার নামতে উঠতে কষ্ট না হয়। আরে, আপনার কি মাথা গেছে? এসব কাজ করলে কিন্তু খারাপ হয়ে যাবে খুব। ফারাজ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আচ্ছা, তাহলে শোনো, তোমার কখন নিচে নামা লাগবে আর কখন ওঠা লাগবে আমাকে জানিও। আমি কোলে করে তোমাকে উপরে উঠাবো, আবার নামাবো। আপনি যখন কাজে থাকবেন আমাকে কল করবে। আমি বাসায় এসে তোমাকে নিচে নামাবো, আবার নিচে থাকলে উপরে উঠিয়ে দেব। তাও আমি না আসা অবধি পাকনামি করা যাবে না। চিত্রা মনে মনে হাসল। আসলেই লোকটার মাথা গেছে।